আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে অসুবিধা হয়, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ের অনলাইন এটি আজকে আমাদের 12তম সেশন। গত সেশনে আমরা পঞ্চম অধ্যায়ের অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন এই চ্যাপ্টারেরই প্রথম এবং দ্বিতীয় দুটি অবজেক্টিভ শেষ করেছি। আজকে আমরা এই পঞ্চম অধ্যায়েরই তৃতীয় এবং চতুর্থ এই দুটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বা লার্নিং অবজেক্টিভ হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিনের আইডেন্টিফাই টাইপিক্যাল অপারেশন ফর পেডেস্টাল অ্যান্ড সারফেস গ্রাইন্ডার, অর্থাৎ পেডেস্টাল এবং সারফেস গ্রাইন্ডারের বিভিন্ন ধরনের অপারেশনগুলো সম্বন্ধে আমরা জানবো। আর একটা হচ্ছে ডেসক্রাইব ডিফাইন টাইপস অফ গ্রাইন্ডিং হুইলস অ্যান্ড বন্ড ইউজেস, অর্থাৎ গ্রাইন্ডিং হুইলগুলো কি কি প্রকারের হয় এবং সেগুলাতে কি ধরনের বন্ড ব্যবহার হয় সেই বিষয়ে আমরা জানবো। তাহলে প্রথমে দেখা যাক অপারেশনস ফর গ্রাইন্ডিং হুইল, পেডেস্টাল গ্রাইন্ডার। পেডেস্টাল আইডেন্টিফাই টাইপিক্যাল অপারেশন ফর পেডেস্টাল এন্ড সারফেস গ্রাইন্ডারে প্রথমে আমরা পেডেস্টাল গ্রাইন্ডারে কি অপারেশনগুলো হয় সেগুলো দেখি। পেডেস্টাল গ্রাইন্ডিং মেশিন ইজ এ সিম্পল অ্যান্ড ওয়াইডলি ইউজড মেশিন। এটা অত্যন্ত সাধারণ একটা মেশিন, বাট এটা খুব ব্যাপকভাবে বিভিন্ন ওয়ার্কশপে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। ইট ইজ ইউজড ফর গ্রাইন্ডিং সিঙ্গল পয়েন্ট কাটিং টুল, অর্থাৎ আমরা যে লেদ মেশিনের লেদ টুল বা অন্যান্য সিঙ্গল পয়েন্ট যে কাটিং টুল থাকে সেই কাটিং টুলগুলো আমরা এই মেশিনের সাহায্যে হয়তো তৈরি করতে পারি অথবা ধার করতে পারি, শার্পেন করতে পারি। এছাড়া আছে এগুলোর সাহায্যে আমরা অন্যান্য ছুরি, চাকু বা চিজেল কিংবা আমাদের কাঁচি ইত্যাদি ছোট ছোট যন্ত্র বা যন্ত্রাংশ, হ্যাঁ, অথবা নিত্য ব্যবহার্য জিনিসপত্র ধার করতে পারি। গ্রাইন্ডিং বাই পেডেস্টাল গ্রাইন্ডার ইজ নোন অ্যাজ অফ হ্যান্ড গ্রাইন্ডিং। এটাকে অফ হ্যান্ড গ্রাইন্ডিং বলা হয়, কারণ এই গ্রাইন্ডিং মেশিনে কাজ করার সময় আমরা ওয়ার্ক পিসটা কিন্তু মেশিনে বাঁধি না, এটা আমরা হাতে থাকে ওয়ার্ক পিসটা আমাদের হাতে রেখেই গ্রাইন্ডিং হুইলের কন্ট্যাক্টে এনে আমরা এই ওয়ার্ক পিসটাকে গ্রাইন্ড করি বা শার্পেন করি। এবং যেহেতু এটা আমরা হাতে কাজ করি সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে খুব প্রিসাইজ পরিমাপ কিন্তু এখানে মেনটেন করা যায় না। তবে একটা সাধারণ মানের পরিমাপ মেনটেন করেই কিন্তু গ্রাইন্ডিং হুইলে গ্রাইন্ডিং করা যায় এই পেডেস্টাল গ্রাইন্ডারের সাহায্যে। এরপর আমরা এখন আলোচনা করব সারফেস গ্রাইন্ডার। সারফেস গ্রাইন্ডারের সাহায্যে আমরা কি ধরনের অপারেশন করি। সারফেস গ্রাইন্ডার কিন্তু একটা খুব প্রিসাইজ এবং ওয়াইডলি ইউজ একটা মেশিন। বিভিন্ন ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিতে এই সারফেস গ্রাইন্ডার মেশিনটা কিন্তু ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে ব্যবহার হয়। আবার এটা কিন্তু খুবই প্রিসিশন একটা গ্রাইন্ডিং মেশিন, অনেক সূক্ষ্ম পরিমাপে এটা দিয়ে গ্রাইন্ডিং করা যায়। আর এই মেশিনটা সাধারণত কি করে, সাধারণত এটা অন্যান্য মেশিন কোনো মেশিনে আমরা যে
কোনো একটা ওয়ার্ক পিস বা কার্যবস্তু তৈরি করলে বা কোনো একটা মেশিন এলিমেন্ট তৈরি করার পরে সেটাকে আমরা এখানে গ্রাইন্ডিং করে থাকি। এতে আমরা কি পাই, দুটা জিনিস, একটা হলে গ্রাইন্ডিং করার পরে এটা পরিমাপটা অ্যাকুরেট পরিমাপ গ্রাইন্ডিং করি, আবার কি উপরের তলকে সারফেস অত্যন্ত ফিনিশ করি। সাধারণত যেমন আমরা শেপার মেশিনে কাজ করার পর বা মিলিং মেশিনে কাজ বা প্ল্যানার মেশিনে কাজ করে আমরা এই অবজেক্টগুলোকে আমরা গ্রাইন্ডিং সারফেস গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করি। কি জন্য? শেপার মেশিনে সেই মাত্রার সারফেস ফিনিশ হবে না যেটা আমাদের গ্রাইন্ডিং হুইলের সাহায্যে গ্রাইন্ডিং মেশিনে সারফেস গ্রাইন্ডিং এ যে ধরনের আমরা সারফেস ফিনিশ দিতে পারবো। শেপার মেশিনে দ্রুত কাটে কিন্তু দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ করা যায়, কিন্তু উপরিতল বা সারফেস ফিনিশটা খুবই পুয়ার হয়। তো যেহেতু আমরা দ্রুত কাজ করে ম্যাটেরিয়াল অপারেশন করে ফাইনালটা ওয়ার্ক হিসাবে ফিনিশ প্রোডাক্ট করার সময় আমরা এটাকে গ্রাইন্ডিং মেশিনে সারফেস ফিনিশ করার জন্য গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং করে থাকি, সারফেস গ্রাইন্ডিং করে থাকি। অ্যাজ ওয়েল মিলিং মেশিন থেকেও আমরা ওয়ার্ক পিসকে আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সারফেস গ্রাইন্ডিং করি। প্ল্যানার মেশিনের কাজের পরেও কিন্তু আমরা সারফেস গ্রাইন্ডিং করে থাকি। সারফেস গ্রাইন্ডার পারফর্মস গ্রাইন্ডিং অপারেশন অন ফ্ল্যাট, এটা সাধারণত সমতল পৃষ্ঠের উপরে গ্রাইন্ডিং অপারেশন করে থাকে, এটা কোনো রাউন্ড সারফেসে গ্রাইন্ডিং করতে পারে না। আর ডাইমেনশন ক্যান বি মেনটেন ভেরি প্রিসাইজলি, এটা দেখুন খুব সূক্ষ্ম পরিমাপে এটা গ্রাইন্ডিং করা যায়। এরপরে আসতেছে আমাদের ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং হুইল অ্যান্ড বন্ডস। তাহলে আমরা প্রথমে থেকে গ্রাইন্ডিং হুইলটা আসলে কি, গ্রাইন্ডিং হুইল হচ্ছে এটা, grinding wheels are expandable tools composing of an abrasive material. এটা একটা এক ধরনের অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার সাথে অন্য বন্ডিং ম্যাটেরিয়ালের ভিতরের সাথে সংযুক্ত করে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল হিসাবে ম্যাটেরিয়াল যুক্ত করে এই ধরনের একটা হুইল তৈরি করা হয়। এই হুইলগুলোই আমরা গ্রাইন্ডিং মেশিনে ব্যবহার করব। এই গ্রাইন্ডিং হুইল হ্যাভিং মাল্টিপল কাটিং এজ মেড অফ মেনি হার্ড পার্টিকেল কল্ড অ্যাজ অ্যাব্রাসিভ। আসলে গ্রাইন্ডিং হুইলের মধ্যে কিন্তু আমরা এর আগে বলছি গ্রাইন্ডিং হুলে কোনো এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বলি না, এটাকে আমরা বলি মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। কারণ গ্রাইন্ডিং হুলের বডিতে এবং পরিধিতে অসংখ্য ছোট ছোট শক্ত কণা এটা আছে যেগুলো আমাদের ম্যাটেরিয়াল অপসারণ করে ম্যাটেরিয়ালকে কেটে অপসারণ করে। আমাদের ওয়ার্কপিস থেকে ম্যাটেরিয়াল কেটে অপসারণ করার জন্য কিন্তু এই পার্টিকেলগুলোই ব্যবহার হয়, আর এই পার্টিকেলগুলোকেই আমরা বলি অ্যাব্রেসিভ। The abrasives are crushed to have sharp edge and cutting operations. অর্থাৎ অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল গুলোকে কিন্তু ভেঙে গুঁড়া করা হয়, গুঁড়া করে যেমন পাথর, যে কোনো বালি বা পাথরকে ভেঙে কিন্তু গুঁড়া করে কিন্তু অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল তৈরি করা হয়। আর the abrasive grains are properly mixed with suitable bond. আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই গ্রেন অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা বন্ডিং ম্যাটেরিয়ালের সাথে সংযুক্ত করি, আমরা আসলে এটাকে একটা হুইলের আকৃতিতে প্রদান করে থাকি। এখন হুইলের ভিতরে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালকে ধরে রাখে মেইনলি বন্ডিং ম্যাটেরিয়াল। গ্রাইন্ডিং হুইল সম্বন্ধে, গ্রাইন্ডিং হুইলটা আমরা সাধারণত এক একটা গ্রাইন্ডিং হুইলকে পুরোটা একটা পিস হিসাবে তৈরি করতে পারি। সবগুলো বন্ডিং ম্যাটেরিয়াল মিক্স করে বন্ডিং ম্যাটেরিয়ালের সাথে অ্যাব্রেসিভ মিক্স করে পুরোটাকে একটা ডিস্কের আকারে বা অর্থাৎ একটা গ্রাইন্ডিং হুইলের আকারে আমরা শেপ করতে পারি, অথবা বিশেষ করে বড় বড় ক্ষেত্রে অনেকগুলো সেগমেন্ট তৈরি করে কিন্তু বড় গ্রাইন্ডিং হুইল তৈরি করা যায়, সেটারও ব্যবস্থা আছে। অর্থাৎ এটা পরিমাপ মোতাবেক বিভিন্ন সেগমেন্ট তৈরি করে সেগুলোকে ব্লক আকারে আমরা একটা গ্রাইন্ডিং হুইলের অংশ হিসাবে তৈরি করে এবং পরবর্তী একটি গ্রাইন্ডিং হুইলে সেগুলো সংযোজন করে বড় একটা গ্রাইন্ডিং হুইল তৈরি করা হয়। গ্রাইন্ডিং হুইলে বিভিন্ন ধরনের শেপ হয়ে থাকে, আর গ্রাইন্ডিং হুইলকে কিন্তু হুইলস আর ম্যানুফ্যাকচার্ড উইথ হাই জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি, এটা খুব সূক্ষ্ম জ্যামিতিক আকৃতিতে তৈরি করা, সূক্ষ্ম পরিমাপে এটা তৈরি করা, এটা মাপের অ্যাকুরেসি কিন্তু জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি কিন্তু খুবই হাই। আচ্ছা, গ্রাইন্ডিং হুইলে যে অ্যাব্রেসিভ গুলা ব্যবহার করা হয় সেই অ্যাব্রেসিভটা কি? অ্যাব্রেসিভ যেটা ম্যাটেরিয়াল আমরা বলছি
ক্ষয়কারী পদার্থ বা কর্তনকারী পদার্থ। Abrasive is a material that helps to provide a shiny look on the surface. যখন অ্যাব্রাসিভ মেটেরিয়ালটা আমরা দিয়ে যখন হুইলে দিই এবং হুইলকে সাহায্যে যখন কোনো বস্তুকে গ্রাইন্ডিং করি তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অত্যন্ত শাইনি একটা স্তর সারফেস তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে একটা এটা গ্রাইন্ডিং হুইল বা এটা একটা অংশ বড় করে দেখানো হচ্ছে গ্রাইন্ডিং হুইলের ভিতরে এই বড় বড় এগুলোকে আমরা যে গ্রাইন্ডিং অ্যাব্রাসিভ পার্টিকেল আর সেগুলা একটার সাথে একটা যে লেগে আছে হুইলের আকৃতিতে আকৃতি হলো সেটা যেটার মাধ্যমে এটা জড়িয়ে আছে সেটা বলে আমরা বন্ডিং ম্যাটেরিয়াল। অ্যাব্রাসিভ আর সাধারণত টু টাইপস, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ আর আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। ন্যাচারাল অ্যাব্রাসিভ গুলো হচ্ছে যেমন ডায়মন্ড, কোয়ার্টজ, স্যান্ড, গার্নেট, এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ। আর আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ হচ্ছে সিনথেটিক ডায়মন্ড, টিন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, বোরন কার্বাইড ইত্যাদি। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রধানত দুই ধরনের বলছি, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। আরেকটাকে আমরা বলি যে সুপার অ্যাব্রাসিভ বলে। সুপার অ্যাব্রাসিভ হচ্ছে আসলে যেমন অনেক অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলা আসলে নিজেদের হার্ডনেস খুবই হাই, যেমন হাই স্পিড স্টিল কিংবা সিরামিক, পিসিডি, পিসিবিএন, হ্যাঁ, কার্বাইডস, এখানে আমরা দিলে কার্বাইডস, সিমেন্টেড কার্বাইডস বলি, তো সেগুলা অনেক হাই হাই হার্ডনেস। সেগুলো যদি আমরা সাধারণ গ্রাইন্ডিং হুইল দিয়ে গ্রাইন্ডিং করে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কর্তনটা অত সহজ হবে না। তো সেই কারণে সেসব ম্যাটেরিয়াল কাটার জন্য আমরা যেসব অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হুইল ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের সেই অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালগুলো হচ্ছে আমাদের সুপার অ্যাব্রাসিভ, যেমন ডায়মন্ড অ্যান্ড দ্য সিবিএন সুপার অ্যাব্রাসিভ, এগুলো হচ্ছে সুপার অ্যাব্রাসিভ। আর সুপার অ্যাব্রাসিভের বৈশিষ্ট্য হচ্ছে খুবই হার্ড ম্যাটেরিয়াল এটা, বাট কিন্তু এটা আমরা সবসময় যে কোনোভাবে সব হুইলে ব্যবহার করবো, সব কাজের জন্য ব্যবহার করবো না, কারণ এটা খুবই এক্সপেন্সিভ। এর হচ্ছে হুইলের প্রকারভেদ, গ্রাইন্ডিং হুইলের টাইপটা কেমন, এটা আমরা আসছি যে গ্রাইন্ডিং হুইলটা সাধারণত এখানে আমরা 10 বা আরো বেশি প্রকারের হয়ে থাকে। আমরা এখানে 10টা প্রকারের গ্রাইন্ডিং হুইলের নাম লিখেছি। যেমন একটা হচ্ছে স্ট্রেট গ্রাইন্ডিং হুইল, তারপরে হচ্ছে এইগুলো স্ট্রেট গ্রাইন্ডিং আমরা দেখবো পরে। সিলিন্ডার or হুইল রিং বা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং হুইল, ট্যাপার্ড গ্রাইন্ডিং হুইল, স্ট্রেট কাপ, ডিশ কাপ, সসার গ্রাইন্ডিং হুইল, ডায়মন্ড গ্রাইন্ডিং হুইলস, সেগমেন্টেড গ্রাইন্ডিং হুইল, ফ্লায়ারিং কাপ হুইল, মাউন্টেড পয়েন্ট হুইল ইত্যাদি। যেমন স্ট্রেট গ্রাইন্ডিং হুইল, স্ট্রেট গ্রাইন্ডিং হুইলগুলো সাধারণত আমাদের এগুলা এই যে এগুলো যেমন আমাদের সাধারণ ফেডারেল গ্রাইন্ডারে আমরা ব্যবহার করে থাকি, অথবা সার্ভিস গ্রাইন্ডিং এই ধরনের হুইল ব্যবহার হয়ে থাকে। এগুলা মাঝখানে একটা হোল, বাকি অংশ সোজা, একদম কমপ্লিট সোজা, শুধুমাত্র একদম ফুল ডায়ামিটার একটা কমন থিকনেস থাকে। এই কখনো কখনো একটা মাঝখানে এই পাশে একটু সেন্টার বরাবর এই পাশে একটু ম্যাটেরিয়াল কভার থাকে, বোথ সাইড রিস্ট অর্থাৎ সামান্য পরিমাণে ডাউন করা হয়, আর এই যে ওয়ান সাইড রিস্ট এখানে এক সাইডে ডাউন করা আছে। আর এটা হচ্ছে সিলিন্ডার অর হুইল রিং গ্রাইন্ডিং হুইল, এগুলা হ্যাজ লং অ্যান্ড ওয়াইড সারফেস, এটা অনেকটা লম্বা, এই সারফেসটা লং অ্যান্ড ওয়াইড হয়ে থাকে এবং সাধারণত এগুলা প্রায় 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এগুলো সাধারণত হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্পিন্ডল গ্রাইন্ডিং মেশিনে ব্যবহার করা হয়। দিস ইজ ইউজ টু প্রডিউস ফ্ল্যাট সারফেস। Here we do grind with ending face of the wheel. হ্যাঁ, তাহলে কোনো হুইলের এন্ড ফ্রেশের অংশটুকু এটার সাহায্যে গ্রাইন্ড করা যায়, প্রান্তের অংশটুকু, শুধুমাত্র প্রান্তের অংশটুকু গ্রাইন্ডিং করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। এরপর হচ্ছে ট্যাপার গ্রাইন্ডিং হুইল। ট্যাপার গ্রাইন্ডিং হুইল আসলে স্টেট গ্রাইন্ডিং হুইলের মতোই, তবে এগুলো প্রান্তের দিকে কিন্তু একটু চিকন, আবার কেন্দ্রের দিকে মোটা, যার কারণে এগুলো কিন্তু
অনেক শক্তিশালী হয় এগুলা। দিস ফ্যাক্ট ইজ স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রেট দেন স্টেট হুল। স্টেট হুল তো সমান, তাহলে এখানে যে পরিমাণ লোড সহ্য করতে পারে এখানে সেই পরিমাণ লোড সহ্য করতে পারবে। কিন্তু যেহেতু এটা গোড়ার দিকে সেন্টার দিকে বেশি মোটা, সেই কারণে এখানে ব্যান্ডিং লোডও বেশি, সেই কারণে এগুলার শক্তি সামর্থ্য খুব বেশি। এটা অ্যাকসেপ্ট অ্যাডভান্স লিটারাল লোডস, এটা অতিরিক্ত লোড বহন করতে পারে। এগুলোর সাহায্যে সাধারণত আমরা গিয়ার টিথ মানে গিয়ারের দাঁত অথবা গ্যান্ডিং থ্রেড থ্রেড অথবা গিয়ারের দাঁত এগুলো গ্যান্ডিং করতে পারি। এরপর হচ্ছে স্টেট কাপ গ্যান্ডিং হুইল, কাপ টাইপের গ্যান্ডিং হুইল, যেমন এইটা আগেরগুলো ছিল একদম সলিড, শুধুমাত্র আমাদের এখানে স্পিন্ডল, যেটি স্পিন্ডলের সাথে আটকানোর জন্য এখানে একটা ছিদ্র বিশেষ, কিন্তু এখানে এগুলো এটা যেমন এখানে সেন্টারটা আছে, তারপরে কিন্তু এখানে আবার কাপিং করা আছে। তো একটা হচ্ছে স্ট্রেট কাপ গ্রাইন্ডিং হুইল, এগুলো সাধারণত কাটার অ্যান্ড টুল গ্রাইন্ডার হ্যাভিং, যেসব মেশিনে কাটার অ্যান্ড টুল গ্রাইন্ডার মেশিনে এগুলো ব্যবহার করা হবে এক্সট্রা রেডিয়াল ফেজ, যেগুলোতে এক্সট্রা রেডিয়াল ফেজ ব্যবহার করার দরকার সেগুলো এগুলো ব্যবহার করা। আর এরপর হচ্ছে ডিস্ক কাপ গ্রাইন্ডিং। ডিস্ক কাপ গ্রাইন্ডিং হচ্ছে যে আমাদের এখানে এই যে ডিস্ক কাপ গ্রাইন্ডিং মেশিন, হ্যাঁ, এটা সাধারণত জিগ গ্রাইন্ডিং করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। জিগ এন্ড কাটার গ্রাইন্ডিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে সসার গ্রাইন্ডিং হুইল। সসার গ্রাইন্ডিং হুইল এক্সেপশনাল গ্রাইন্ডিং প্রোফাইল থাকে, সেটা হচ্ছে এইটা এখানে এই ছবিটা আমরা এখানে এত ভালো করে আর কাছ থেকে ক্লোজ করে দেখতে বোঝা যাবে। এগুলা সাধারণত যেমন ডিল, টুইস্ট ডিল অথবা মিলিং কাটার এগুলা গ্রাইন্ডিং করার জন্য ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের ডায়মন্ড গ্রাইন্ডিং হুইলস। ডায়মন্ড টাইপের ডায়মন্ড গ্রাইন্ডিং হুইলস যেগুলো সেগুলো খুব হার্ড ম্যাটেরিয়াল গ্রাইন্ডিং করার জন্য আমাদের হার্ড ম্যাটেরিয়াল কোনো ওয়ার্কপিসকে গ্রাইন্ডিং করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। In diamond wheels, industrial diamonds remains bonded to the edge. অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ডটা এই পুরোটা স্টিল ফ্রেম থাকে, স্টিল বডি থাকে, তার উপরে তলে এখানে প্রান্তের দিকে এখানে গ্রাইন্ডিং মানে ডায়মন্ডসটা সংযুক্ত করে বন্ডিং ম্যাটেরিয়ালের মাধ্যমে। ডায়মন্ডস, হ্যাঁ, ডায়মন্ডের ছোট ছোট কণা এখানে এখানে বন্ডিং করে এখানে প্রান্তের দিকে লাগানো হয়। আর সেই কারণে এটা অত্যন্ত, যেহেতু ডায়মন্ড খুব হার্ড ম্যাটেরিয়াল, সেই কারণে এটা দিয়ে যে কোনো কঠিন পদার্থকে কাটা যায়। দিস ইজ ইউজ টু গ্রাইন্ড হার্ড ম্যাটেরিয়াল লাইক কংক্রিট, জামস্টোন, কার্বাইটিভ করা বা কংক্রিট বা এরকম হার্ড ম্যাটেরিয়াল বা হাই স্পিড স্টিল, এগুলো আমাদের গ্রাইন্ডিং করার জন্য সাধারণত আমরা খুব শক্ত ম্যাটেরিয়াল গ্রাইন্ডিং করার জন্য আমরা ডায়মন্ড গ্রাইন্ডিং টুল ব্যবহার করি, ডায়মন্ড গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে থাকি। A slitting saw is designed for slicing gemstones like hard materials. এটা একটা স্লিটিং স এর মতোই কাজ করে থাকে। এরপর আমরা দেখবো যে গ্রাইন্ডিং হুইলের যে গ্রেইন গুলা ব্যবহার করে, অর্থাৎ অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালের যে গ্রেইনটা, সেই গ্রেইন সাইজের উপরে নির্ভর করে যে আসলে এটা কত সারফেস ফিনিশটা কেমন হবে, সেটা মানে অমসৃণতা কেমন হবে সেটা। তো গ্রেইন অর গ্রিট অর গ্রেইন এটা একই জিনিস। গ্রেইন অফ দ্য গ্রাইন্ডিং হুইল, দ্য গ্রিট অর গ্রেইন ইজ ইউজ টু ইন্ডিকেট জেনারেল সাইজ অফ অ্যাব্রাসিভ ফর মেকিং এই গ্রাইন্ডিং হুইল। গ্রাইন্ডিং হুইল তৈরি করার জন্য যে অ্যাব্রাসিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে তার সাইজটা কেমন হবে সেটা গ্রেইন সাইজ দিয়েই আমরা উল্লেখ করি। তো কিভাবে গ্রেইন সাইজ আমরা উল্লেখ করবো বা বুঝাবো? গ্রেইন সাইজ ইজ ডিনোটেড বাই নাম্বার, একটা সংখ্যা মান দিয়ে কিন্তু এই গ্রেইন সাইজটা প্রকাশ করা হয়। আর এই নাম্বারটা ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ম্যাশেস পার লিনিয়ার ইঞ্চ। এই নাম্বারটা কি একটা চালনির মধ্যে, যে আসলে চালনির মধ্যে এক লাইনে প্রতি ইঞ্চিতে কতগুলো ছিদ্র আছে সেটার উপরে। যদি স্বাভাবিক কেন ছিদ্র যদি বেশি থাকে তাহলে এক ইঞ্চির মধ্যে ছিদ্র সংখ্যা যদি বেশি থাকে
তাহলে ছিদ্রগুলো ছোট ছোট, তাহলে সেই চাল নিতে চাললে যেটা হবে সেটা ক্ষুদ্র হবে। আবার যদি সে সংখ্যাটা কম হয় তাহলে আমরা বুঝবো যে সেটা ছিদ্রটা বড়, তাহলে সেই চাল নিতে যেসব আমাদের অ্যাব্রাসিভ গুলো পড়বে সেগুলো সাইজে বড় হবে। তো আমরা সেটাই দেখি। তো এখন আমরা the defined grids or grain of grinding wheel is as follows, আমরা এটা দেখি পরেরটা। যেমন এখন এই যে গ্রিড সাইজ, আমরা গ্রিড গুলা কিভাবে গ্রিড করি বা গ্রেন গুলা কিভাবে স্পেসিফাই করি, যেমন কোর্স, বড় দানা, মাঝারি দানা, ছোট দানা এবং খুব সূক্ষ্ম দানা। তো বড় দানা যদি হয় সেগুলো সাধারণত আমাদের ম্যাশ সাইজ হবে 10, 12, 14, 16, 20, 24 এই ধরনের। তো সেগুলোর সাহায্যে 10, 12, 14, 16 1 ইঞ্চিতে এগুলো যদি ছিদ্র হয় তাহলে সেটা যত বড় হবে। মিডিয়াম সাইজ হবে 30 থেকে 60 পর্যন্ত ছিদ্র থাকতে পারে। তো সেগুলো হচ্ছে, তাহলে সেগুলো আর একটু ছোট হবে দানা। ফাইন দানা হচ্ছে 80 থেকে 180 পর্যন্ত, 1 ইঞ্চির মধ্যে 80 থেকে 180, এগুলো খুবই সূক্ষ্ম দানা হবে, ছোট দানা, মসৃণ দানা হবে, এবং সেগুলো আমরা যদি গ্রাইন্ডিং হুইল ব্যবহার করি সেটা দ্বারা মসৃণ গ্রাইন্ডিং হবে। অথচ কোর্স দানা, প্রথমে যেটা বললাম আমরা কোর্স সাইজের যেটা 10 থেকে 24, সেগুলো দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং হুইল তৈরি করি এবং সেই গ্রাইন্ডিং হুইল দিয়ে যদি আমরা ম্যাটেরিয়ালকে আমরা গ্রাইন্ডিং করি তাহলে সেক্ষেত্রে সেটা অত মসৃণ হবে না, একটু রাফ হবে, তবে এটা দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ করবে। এরপর হচ্ছে ফাইন, ভেরি ফাইন, যেটা সেটা হলো 220 থেকে 600, 1 ইঞ্চির মধ্যে 220 থেকে 600 টি ছিদ্র যুক্ত যে মেশ, সেইটা হচ্ছে আমাদের ভেরি ফাইন বা অতি সূক্ষ্ম দানার অ্যাব্রেসিভ। আর এরপর হচ্ছে যে গ্রাইন্ডিং গ্রেড অফ গ্রাইন্ডিং হুইল। তো গ্রাইন্ডিং হুইলের গ্রেডে কি হবে? গ্রাইন্ডিং হুইলের গ্রেড করা হয় আসলে এটা কত হার্ড এবং এটা কতটা সফট। এটা সাধারণত এ থেকে জেড পর্যন্ত তুলনা করা হয়। এ ডিনোটস সফটেস্ট অ্যান্ড জেড ডিনোটস হার্ডেস্ট গ্রেড, অর্থাৎ এ হচ্ছে সবচেয়ে গ্রাইন্ডিং হুইলের মধ্যে সবচেয়ে সফটেস্ট গ্রাইন্ডিং হুইল হচ্ছে এ, আর সবচেয়ে হার্ডেস্ট হবে জেড। এখানে আমরা 3টা গ্রুপে ভাগ করেছি। একটা সফট গুলো হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত যে গ্রেড করা হয়েছে সেটা হচ্ছে সফট গ্রাইন্ডিং হুইল, আর মিডিয়াম হচ্ছে আই থেকে পি পর্যন্ত, এগুলো মিডিয়াম গ্রুপের গ্রাইন্ডিং হুইল। আর এরপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে হার্ড, সেটা হচ্ছে কিউ থেকে জেড পর্যন্ত। কিউ থেকে জেড পর্যন্ত যেটা সেটা হচ্ছে হার্ড ম্যাটেরিয়াল। এরপরে আসছে যে আমরা কিভাবে স্পেসিফাই করব। স্পেসিফাই করার জন্য যেমন আমরা একটা গ্রাইন্ডিং হুইল কিভাবে স্পেসিফাই করব, আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টার দিয়ে কিন্তু এগুলো স্পেসিফাই করা হয়। আর সেই আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টারগুলো কি নির্দেশ করে, যেমন অ্যাব্রাসিভ, কোন ধরনের অ্যাব্রাসিভ সেটাকে নির্ধারণ করে, গ্রেন সাইজ কত, গ্রেড কেমন, স্ট্রাকচারটা কি, বন্ড টাইপ, কি ধরনের বন্ড ব্যবহার করা হচ্ছে, আর ম্যানুফ্যাকচারের রেকর্ড, ম্যানুফ্যাকচার কোনো সিরিয়াল নাম্বার ব্যবহার করতে পারে বা সেই ধরনের রেকর্ড থাকে, সেটা দিয়ে ম্যানুফ্যাকচার বুঝতে কোন প্রোডাক্ট কোন ধরনের কোন সময়ের। এখানে আমরা একটা স্পেসিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছি এখানে, যেমন WA30I4B16। এখানে ডাব্লিউ হচ্ছে কি ম্যানুফ্যাকচার অ্যাব্রাসিভ টাইপ সিম্বল, এটা ম্যানুফ্যাকচারের। আর এ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ অ্যাব্রাসিভটা অ্যালুমিনিয়াম অক্সাইড, সাইজ হচ্ছে 30, অর্থাৎ আমাদের গ্রেন সাইজ 30, এটা যেহেতু মিডিয়াম সাইজের গ্রেন সাইজ, তাই না। এরপরে দেখা যাচ্ছে, এরপর হচ্ছে আই হচ্ছে গ্রেড ক্যাটাগরি, অর্থাৎ এটা কোন ধরনের, এটা মিডিয়াম ক্যাটাগরির আমাদের গ্রাইন্ডিং হুইল। আর 4 হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ এটার স্ট্রাকচার ক্যাটাগরি, যেমন এটা সাধারণত 2 পার্ট থাকে, একটা হলো ড্যান্স আর একটা হচ্ছে অফেন। এটা হচ্ছে যেহেতু এটা 4, এটা অফেন ক্যাটাগরি। তারপর বি হচ্ছে বন্ড টাইপ, বি হচ্ছে বন্ড টাইপ, দেন বেট্রিফাইড বন্ড। বি যেহেতু আছে এটা বন্ড টাইপ, বেট্রিফাইড বন্ড হলে বি। আর রেজিনয়েডের জন্য বি, রাবারের জন্য আর, শিলাকের জন্য এই, এবং সিলিকনের জন্য ও, এবং অক্সিক্লোরাইডের জন্য, সিলিকনের জন্য এস, অক্সিক্লোরাইডের জন্য ও। আর 17 হচ্ছে সাফিক্স ম্যানুফ্যাকচার অ্যাব্রাসিভ টাইপ সিম্বল। এখন আমরা দেখবো যে কি কি ধরনের
বন্ডিং ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করে। বন্ড ইজ অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল ইউজ adhesive material. A bonding material is actually adhesive material used to help abrasive particle together. অর্থাৎ abrasive particle একটার সাথে একটা ধরে রাখার জন্য, হুইলের আকৃতি সেইভাবে ধরে রাখার জন্য কিন্তু আমরা বন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করি। Relatively stable that constitute a grinding wheel. তো এদের কি বিভিন্ন ধরনের আছে, ব্যাট্রিফাইড বন্ডিং ম্যাটেরিয়াল, অর্থাৎ ব্যাট্রিফাইড বন্ড, সিলিকেট বন্ড, শেলাক বন্ড, তারপর হচ্ছে রেজিনয়েড বন্ড, রাবার বন্ড, অক্সিক্লোরাইড বন্ড। Vitrified bond is this bond consists of mixture of clay and water. সাধারণত মাটি এবং কাদা এবং পানি দিয়ে এই বন্ডটা তৈরি করা হয়। সেগুলোকে আসলে সাথে আমাদের অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালটা মিশাইয়া একটা ইউনিফর্ম শেপে আনা হয়, তারপর এটাকে মোল্ডিং করা হয়। মোল্ডিং করে সেটাকে আমরা একটা চুল্লিতে, এখানে একটা চুল্লির মধ্যে উত্তপ্ত করে, এটা ব্রিকের মতো, সাধারণত ব্রিক যেটা আমরা ইটকে যেভাবে শুকে সেভাবে ইটকে ইটের মতো শুকানো, পরবর্তীতে এটা ডিফিউজ হয় এবং প্রায় পোর্সেলাইনের মতো অথবা গ্লাসের গ্রেনের মতো শক্ত হয়ে যায়। তবে খুব বেশি টেম্পারেচার করলে এটা অ্যানিলিং হয়ে যাবে এবং অ্যাব্রাসিভটা দুর্বল হয়ে যাবে। সিলিকেট বন্ড হচ্ছে এই বন্ডটা সাধারণত মিক্সিং অ্যাব্রাসিভ পার্টিকেল উইথ সিলিকেট অ্যান্ড সোডা or water glass. The silicate and soda, সিলিকেটের সাথে সোডা অথবা ওয়াটার গ্লাস মিক্স করে কিন্তু আমরা এই সিলিকেট বন্ডটা তৈরি করি। ইট ইজ মোল্ডেড টু রিকোয়ার্ড শেপ, allowed to dried up and then taken out of mold. অর্থাৎ এটাকে প্রথমে আমরা মিক্স করে তার অ্যাব্রাসিভ সহ মিক্স করে একটা মোল্ডের মধ্যে রাখবো, এরপর এখান থেকে তুলে নিব র মোল্ডটাকে আমরা, পরবর্তী শুকিয়ে এরপর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েকদিনের জন্য রেখে দেবো। আর দিস হুইল exhibits waterproofing property. এটা প্রপারলি সো দিস ক্যান বি ইউজড কুলেন্ট, অর্থাৎ এটা সাধারণত ওয়াটারপ্রুফিং হয়ে থাকে, প্রপার্টি থাকে, সে কারণে এটা কুলিং বা পানি ব্যবহার করা যায়, এটা অ্যাশ দ্বারা সূচিত করে। এরপর হচ্ছে শেলাক বন্ড। এটা শেলাকের সাথে অ্যাব্রাসিভ গুলো মিক্স করে সাধারণত রোলিং এবং প্রেসিং করে তারপরে হিট করা হয় 150 ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টার জন্য। দিস বন্ড এক্সিবিট গ্রেটার ইলাস্টিসিটি দেন আদার বন্ডস। এটার মধ্যে ইলাস্টিসিটি গুণটা বেশি, উইথ অ্যাপ্রিসিয়েবল স্ট্রেংথ। তো এটা সাধারণত কি করে, গ্রাইন্ডিং হুইলস হ্যাভিং শেলাক বন্ড আর রিকমেন্ডেড ফর কুল কাটিং অন হার্ডেন্ড স্টিল। শক্ত ইস্পাতের কাটার জন্য বা থিন সেকশন চিকন সেকশন কাটার জন্য, ফিনিশিং অর সিলিং আয়রন, সিল্ড আয়রন ফিনিশিং করার জন্য, অথবা সিল্ড আয়রনের জন্য, সিল্ড আয়রনকে গ্রাইন্ডিং করার জন্য, অথবা কাস্ট আয়রন, স্টিল রোলার, তারপরে হার্ডেন স্টিল, ক্যাম, অ্যালুমিনিয়াম পিস্টন, এগুলো গ্রাইন্ডিং করার জন্য সাধারণত শেলাক বন্ড ব্যবহৃত আমাদের গ্রাইন্ডিং হুইল ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রেজিনয়েড বন্ডটা আমরা ব্যবহার করি যে এখানে কি সিনথেটিক রেজিন যেমন বেকলাইট এবং রেডমানল, এই দুটা পদার্থের সাথে অন্যান্য পদার্থ মিক্স করে এই বন্ডটা তৈরি করা, এবং এরপরে মিক্সারের সাথে আমরা অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল সংযুক্ত করে একটা হুইলের আকৃতি প্রদান করে, একটা মোল্ডের মধ্যে রেখে হুইলের আকৃতি প্রদান করে আমরা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করে আমরা গ্রাইন্ডিং হুইল তৈরি করি। আর দিস হুইল হ্যাভ গুড গ্রাইন্ডিং ক্যাপাসিটি এট হাই স্পিডে, খুব হাই স্পিডে গ্রাইন্ডিং করতে পারে, ইউজ ফর প্রিসিশন গ্রাইন্ডিং, যেমন ক্যাম, রোলার এবং আদার অবজেক্ট হাই প্রিসিশন সারফেস অ্যান্ড ডাইমেনশন, যেগুলোতে হাই প্রিসিশন ডাইমেনশন এবং সারফেস ফিনিশ দরকার হয়, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রাবার বন্ড মিক্সিং অ্যাব্রাসিভ পিওর রাবার অ্যান্ড সালফার। পিওর রাবার এবং সালফার সাথে অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল করে এই ধরনের হুইল তৈরি করা হয়। রাবার বন্ড সাধারণত রাবার এবং সালফার সাথে অ্যাব্রাসিভ তৈরি মিক্স করা হয়। আর এই যে after that the mixture of rolled into sheet and wheels are prepared by punching using die and punch.
এটাকে সাধারণত রোল করে একটা শিটের মতো তৈরি করা হয়, তৈরি করে এটাকে একটা পাঞ্চিং এর সাহায্যে ডাই এবং পাঞ্চের মধ্যে যতটুকু থিকনেসের দরকার ততটুকু থিকনেস থাকে, ডাই এবং পাঞ্চের মধ্যে দিয়ে কেটে একটা ছোট ছোট রোলার আকারে এটা কেটে নেওয়া হয়। তারপর সেগুলোকে হিট করে ভ্যালকানাইজ করে ফার্নেসে ফার্নেসে হিটিং করে অল্প সময়ের জন্য হিটিং করে এটা ভলকানাইজ করা হয়। রাবার বন্ডেড টুলস আর মোর রেজিলিয়েন্স অ্যান্ড হ্যাভ লার্জার অ্যাব্রাসিভ ডেন্সিটি। এটাতে অ্যাব্রাসিভ ডেন্সিটিটা খুব বেশি থাকে এবং রেজিলিয়েন্ট হয়। ইউজ ইউজড ফর প্রিসিশন গ্রাইন্ডিং অ্যান্ড গুড সারফেস ফিনিশ। সাধারণত খুব অতি অতি উত্তম সারফেস ফিনিশের জন্য আমরা এই রাবার বন্ড ব্যবহার করে থাকি। অক্সিক্লোরাইড বন্ড, these bonds are processed by mixing abrasive with oxides and chlorides of magnesium. Magnesium oxide এবং magnesium chloride এর সাথে সেটা মিক্স করে এটার সাথে অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল তৈরি যুক্ত করা হয়। আর মোল্ড এরপর দিস মিক্সার ইজ মোল্ডেড বাই বেক ইন এ ফার্নেস। এরপরে এটাকে মোল্ড আকারে মোল্ডের মধ্যে রেখে এটা বেকিং করা হয়। মোল্ডের আকৃতিতে এটা তৈরি হয় এবং এটা পরে বেকিং করে ফার্নেসে বেকিং করে এটাকে আমরা গ্রাইন্ডিং হুইল আকারে তৈরি করি। দিস গ্রাইন্ডিং হুইলস আর ইউজড ফর ডিস্ক গ্রাইন্ডিং। সাধারণত আমরা কোনো ডিস্ক গ্রাইন্ডিং করতে গেলে এই গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে থাকি। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সেশনের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আজকে অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন অধ্যায়ের পঞ্চম, তৃতীয় এবং চতুর্থ দুটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছে। আমাদের হাতে সময় বেশি নাই। আপনারা আশা করি আমার এই আলোচনাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবেন। আগামী সেশনে আমরা এই সাবজেক্টেরই প্রথম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পঞ্চম এই তিনটি অবজেক্টিভ আলোচনা করবো। আসলে এটা আমাদের তৃতীয় সেশন ছিল, আমরা কারিগরি সমস্যার কারণে ইন্টারনেটের সমস্যার কারণে এটা আমরা ওই তারিখে সেটা প্রেজেন্ট করতে পারিনি। কাজ এই সেশনটা আমরা আগামী বৃহস্পতিবারে কন্ট্যাক্ট করবো ইনশাআল্লাহ। সবাই আশা করি সবাই থাকবেন। আর আমাদের এই সেশনটা যদি আবার আপনারা দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইটে ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে আসুন ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশা করে আমি আমার সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।